স্বপ্ন দেখার বিজ্ঞান এখনো অজ্ঞাত, কিন্তু সব স্বপ্নই কি নিছক দুঃস্বপ্ন? আর ভোরের স্বপ্ন কি সত্যি মিলে যায় বাস্তব জীবনে? কোন বিভৎস তথ্য উদ্ঘাটিত হয় সমস্ত গল্প জুড়ে? একটা অমীমাংসিত না পাওয়ার যন্ত্রণা কিভাবে টেনে নিয়ে যায় একটা মানুষকে? শুনতে থাকো রানা মুখার্জির লেখা অসাধারণ একটা অলৌকিক গল্প, অন্ধকারের ছোঁয়া। আর হ্যাঁ, মনে করিয়ে দিই, থ্রিলারল্যান্ড এখন একটি স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট। অর্থাৎ আমাদের এখানে থ্রিলারল্যান্ড ইউটিউব চ্যানেলে গল্প আসার 7 দিন আগে তোমরা প্রতি শনিবার নতুন একটা করে গল্প পেয়ে যাবে আমাদের স্পটিফাই চ্যানেলে। আর প্রত্যেক বুধবার নতুন একটা করে গল্প আমরা আনবো শুধুমাত্র এই থ্রিলারল্যান্ড ইউটিউব চ্যানেলে, যেটা অন্য কোথাও কখনো আসবে না। অর্থাৎ সপ্তাহে 2টো করে নতুন গল্প পেয়ে যাবে তোমরা। শুনতে থাকো রানা মুখার্জির কলমে অন্ধকারের ছোঁয়া। টুলের ওপরে উঠে মেয়েটা সিলিং পাখার সঙ্গে ওড়নাটা ফাঁস দিতে লাগলো। তারপর সেই ফাঁসটা গলায় পড়ে টুলটা পা দিয়ে ঠেলে ফেলে দিল। একটা জান্তব আওয়াজ, পা দুটো দাপাতে থাকলো। একটু পরে তাও থেমে গেল। নিথর দেহটা ঝুলছে। পুরো ঘটনাটা আমি পিছন থেকে দেখছিলাম। লাশটা এবার ওড়নায় ঝুলতে ঝুলতে আমার দিকে ঘুরে গেল। এবার তার মুখটা আমার চোখে পড়ল। কিন্তু এ কি? এ মুখ যে আমার ভীষণ চেনা। এই দিকেই সে চেয়ে আছে। চোখ দুটো ভয়ঙ্কর লাগছে। জিভটা যেন বেরিয়ে এসেছে। লাশটা এগিয়ে আসছে আমার দিকে। আমি পালাতে পারছি না। আতঙ্ক গ্রাস করছে আমায়। ধড়মড় করে উঠে বসলাম। সন্ধে নামবো নামবো করছে। ঘর অন্ধকার। কেউ দরজা ধাক্কাচ্ছে। মায়ের গলা না? দরজা খুলে বাইরে আসতেই মা কান্নায় ভেঙে পড়ল। শুনু আর নেই, শুনু গলায় দড়ি দিয়েছে। ভাত ঘুমের আমেজ মুহূর্তে কেটে গেল। শুনু অর্থাৎ শুনয় না, আমাদের পাশের বাড়ির মেয়ে। আমার মাকে ভালোমণি বলে ডাকে সে। ম্যাথসে এমএসসি করে এখন কল্যাণী ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে। দেয়ালটা ধরে ফেললাম, না হলে আমি পড়ে যেতাম। এটা কি করে সম্ভব? এক্ষুনি স্বপ্নে যে মুখটা দেখেছি সেটা তো শুনুরই। কোনো রকমে নিজেকে সামলেই দৌড়ালাম ওদের বাড়িতে। অনেক লোক জমে রয়েছে বাইরে। ভেতরে ঢুকেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। ঠিক স্বপ্নে দেখা দৃশ্য। জামা কাপড়ও ঠিক একই রঙের, এমনকি যে ওড়নাটা দিয়ে সুইসাইড করেছে সেটাও এক। চোখ দুটোতে নজর পড়ল। আমার দিকেই তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। কিছু যেন বলতে চাইছে সে। চোখটা আমি আর সরাতে পারছি না ওই চোখ দুটো থেকে। ঠোঁট এবার যেন একটু নড়ে উঠল শুনুর, যেন অস্ফুটে কিছু একটা বলতে চাইছে। এমন সময় সোনা কাকি আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। আমাকে কিচ্ছু না বলে চলে গেল রে মেয়েটা আমার। কিচ্ছু বলেনি ওর কি হয়েছিল। চলে গেল, একেবারে চলে গেল। কাকিমাকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা না করে বাড়ির বাইরে এলাম।
বুকের ভেতরটা যন্ত্রণায় কেমন যেন মুচড়ে উঠছে। সদা চঞ্চল মেয়েটাকে যেন মনে হতো জীবনের প্রতীক, আর সেই কিনা অয়নকে এক্ষুনি খবরটা দেওয়া দরকার। শুনুন, বাবা মা বা বোন এখন খবর দেওয়ার অবস্থায় নেই। কাজ আমাকেই করতে হবে, কিন্তু কি করে দেব এই খবর? অয়ন কি সামলাতে পারবে এই ধাক্কাটা? আর যে 6 মাস পরেই ওদের বিয়ে, 4 বছরের প্রেম, আর আমাদের বাড়ি থেকেই ওদের পরিচয়। তারপর সে সম্পর্ক গভীর হয়েছে। অয়ন তো এখন ব্যস্ত দোতলা বানাতে, ওপরের 2টো ঘরের আসবাব পর্যন্ত সমস্ত শুনুর পছন্দ করা। এই অবস্থায় আমি খবর দিতে পারবো না। মোবাইলটা বের করলাম, প্রায় ভেজা চোখেই ডায়াল করলাম সুখদেবকে। ওই অয়নকে জানিয়ে দেবে। এরকম পরিস্থিতি হ্যান্ডেল করতে ওর থেকে ভালো কেউ পারে না। ফোনটা করবার পর ভিড় থেকে সরে এসে ক্লাব ঘরে এসে বসলাম। সুখদেবও বেশ ভেঙে পড়েছে। এটাই স্বাভাবিক। অনুর স্বভাবটাই এমন যে সবাই ওকে পছন্দ করে। প্রচণ্ড ট্যালেন্টেড একজন মেয়ে। এই কিছুদিন হলো সুখদেবের কাছে ও পিএইচডির জন্য সি প্রোগ্রামিং শিখছিল। সুখদেবই জানাচ্ছিল ওর গ্রাস্পিং পাওয়ার নাকি খুব ভালো, দ্রুত শিখে নিচ্ছিল প্রোগ্রামিংয়ের খুঁটিনাটি। এ সমস্ত বন্ধ হয়ে গেল। ক্লাবে আর কেউ নেই, সবাই শুনুর বাড়িতে। ফ্যান চালিয়ে বসে ভাবতে লাগলাম, কি হতে পারে? ছটফটে মিষ্টি মেয়েটা কেন এই পথটা বেছে নিল? কালকেও আমাদের বাড়ি এসে মায়ের তৈরি তালের বড়া খেয়ে গেছে। বাবা মায়ের সঙ্গে কোনো দিন কোনো অশান্তি দেখিনি। অয়নও ওকে ভীষণ ভালোবাসে। কাল রাতে বলছিল যে ওরা বিয়ের পর উটিতে হানিমুনের প্ল্যানিং করছে। সুখদেব বরং ইয়ার্কি করে বলেছিল, হ্যাঁ, রাত সিনেমাটা মনে আছে তো? ওখানে কিন্তু ভূত আছে। ভূত কি সত্যিই আছে? দুপুরের স্বপ্নটা আবার মনে পড়ল। এখনো ঠিক যেন বিশ্বাস হচ্ছে না। মুখটা যে শুনুর ছিল তাতে আমার আর কোনো সন্দেহ নেই। গাটা এবার কেমন যেন ছমছম করে উঠল। বুকের ভেতরের কষ্টটা যেন ছাপিয়ে গেল ভয়ে। একা বসে থাকতে আর ইচ্ছা করছে না এখন। আবার চললাম সেখানে যেখানে আজ পুরো পাড়া ভেঙে পড়েছে। পরের দিন রাত 10টা। সবে মাত্র বাড়ি ঢুকলাম। প্রচণ্ড ক্লান্ত লাগছে। কাল বিকেল থেকে স্নান, খাওয়া, ঘুম কিচ্ছু হয়নি। এই পুরো সময়টা আমার আর সুখদেবের গেছে শুধু অয়নকে সামলাতে। ওকে পুরো ভেঙে দিয়ে গেছে শুনুর এই আত্মহত্যা। পাগলের মতো আচরণ করছে বেচারা। সুখদেব তো অয়নের বাড়িতেই থেকে গেল। মা বাড়িতে একা থাকতে পারবে না বলে আমাকে চলে আসতে হলো। কাল রাতেই শুনুকে দাহ করা হয়েছে। ব্যবসায়ী বড়লোক বাবা, তিনি চান মেয়ের গায়ে যেন ছুরি কাঁচি না চলে। পোস্টমর্টেম অবধি না করে পুলিশ ছেড়ে দিল স্বাভাবিক মৃত্যু দেখিয়ে। ঢাকায় কথা বলে, কিন্তু মন যেন মানতেই চাইছি না যে শুনু নেই। কি হয়েছিল ঠিক জানাও গেল না। বাড়িতে কোনো ঝগড়া অশান্তি হয়নি, অয়নের সঙ্গেও কিছু হয়নি। শুয়ে শুয়ে সেই কথাই ভাবছিলাম। সুখদেবকে বরং বলবো কয়েকদিন অয়নের বাড়িতেই রাতে থাকতে, নইলে যে কি করে বসবে কে জানে। ধাক্কাটা একটু সামলে নি বরং। ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছি, খেয়াল নেই। ঘুমটা ভেঙে গেল। এই শেষে গলায় একটা ডাক। কে ডাকছে? এবার স্পষ্ট শুনতে পেলাম আমার নাম ধরে চাপা ডাক। মেয়েলি গলা, যেন খুব কষ্ট করে কেউ কথা বলছে। আওয়াজটা আসছে ঘরের একদম মাঝখান থেকে। সেদিকে তাকাতেই শুনুকে দেখতে পেলাম। কিন্তু যতটা সহজে বললাম তত সহজ কিন্তু হয়নি ঘটনাটাকে হজম করা। বুকের রক্ত যেন চুলকে উঠল।
স্ট্রিট লাইটের আলো জানলা দিয়ে অন্ধকার ঘরে এসে পড়েছে। আলো আঁধারিতে স্পষ্ট দেখতে পাচ্ছি শুনু ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে। জিভ বেরিয়ে এসছে, বিস্ফারিত চোখে মুখে যন্ত্রণার স্পষ্ট ছাপ। খুব কষ্ট করে কি যেন একটা বলতে চাইছে। তার জিভ থেকে এক ফোঁটা রক্ত মেঝেতে এসে পড়ল। কিছু যেন বলার আপ্রাণ চেষ্টা করছে। এই প্রচণ্ড ভয়েও যে আমার মাথা হাত পা সমস্ত ঠিক থাকে, এটা আজই প্রথম জানলাম। ওই অবস্থাতে কজন যে হাত বাড়িয়ে আলো জ্বালাতে পারবে, এই নিয়ে আমার সন্দেহ আছে। আমি পারলাম, আর মুহূর্তেই শুনু নেই। খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। ঘড়িতে রাত 2:30। বুকের মধ্যে ধুকপুকটা কমবার পর একটু জল খেলাম। এখনো যেন চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি ঠিক ওইখানটায় শুনু দাঁড়িয়ে রয়েছে। আস্তে আস্তে ভয়টা কমে এলো। ক্রমশ বুঝতে পারলাম যা দেখেছি তা আসলে গত 1.5 দিনে ঘটে যাওয়া ঘটনার প্রভাব। শুনুর সুইসাইড মনের মধ্যে একটা গভীর ক্ষত তৈরি করেছে, এছাড়া আর কিছুই নয়। একটু রিলিফ পেলাম যেন। তবু মন দুর্বল আছে, আর শরীরটাও। আবার হ্যালুসিনেট যাতে না করি তাই আলো জ্বালাই থাকলো। আবার আগের মতো ঘুম এসে গেল। পরের দিন দুপুরবেলায় অয়নের বাড়িতে বসে আছি। সুখদেবও এখানেই আছে। ও চাকরি ছেড়ে দিয়ে নিজের আইটি ফার্ম খুলবে। ভাঙড়া পাড়ার মোড়ে 11 তলা যে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে তার টপ ফ্লোরে একটা রুম বুক করেছে। সেখানে অফিস করবে সে। 1 দিন পরে ওরা ঘরটা ওকে হ্যান্ডওভার করবে, তাই এখন ও ঝাড়া হাত পা। অয়ন স্নান করতে গেছে। সে এখনো একটুও স্বাভাবিক হয়নি। সুখদেব বলল কালও নাকি রাতে ঘুমোয়নি, খাওয়া দাওয়াও প্রায় বন্ধ। আরও কী সব যেন বলতে চাচ্ছিল সুখদেব। আমি একটু ইতস্তত করে বললাম, আসলে আমিও খুব মেন্টালি ডিস্টার্বড আছি জানিস তো। কাল রাতে আবার ঘুমের ঘরে ভুলভাল অনেক কিছু দেখেছি। কি দেখেছিস? শুনুকে দেখেছি। ও কিছু যেন বলতে চাইছিল আমায়। খুব স্বাভাবিক রে, আমরা কেউই মানতে পারছি না ঘটনাটা। অত প্রাণচঞ্চল মেয়েটা কেন যে। যাকে অয়নকে এইসব বলিস না। ও আবার কি হতে পারে বলতো? ও কেন করলো এরকম একটা কাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। সুখদেব চুপ। কিছু একটা যেন বলবে বলবে করেও যেন বলছে না। তারপর একটু দ্বিধাগ্রস্ত স্বরে বলল, এই অয়নের আচরণ একটু বেশি অস্বাভাবিক মনে হচ্ছে না? তোর কি মনে হয়? মানে কি বলতে চাইছিস তুই? ঠিক বুঝতে পারছি না। সোনুর বাবাও পোস্টমর্টেমে রাজি হলো না কেন? এমন সব গুলিয়ে যাচ্ছে। এবার একটু চুপ করেই ভাবলাম। তারপর জিজ্ঞেস করলাম, আচ্ছা তুই ভূতে বিশ্বাস করিস সুখদেব? হঠাৎ? তুই তো এইসব মানিস না বলেই জানতাম। কালকে যে ভুল দেখেছি এটা মানতে বড় কষ্ট হচ্ছে রে। একদম চোখের সামনে যেন ভাসছিল। দেখ ভাই, আমি প্র্যাকটিক্যাল মানুষ। ওসব ভূত টুত কিচ্ছু মানি না। যে গেছে সে গেছে। তুই চোখের ভুল দেখেছিস, আর এসব ভূত টুতের পিছনে লজিকটাই বা কি? তোর কি মনে হয় সত্যি সত্যি? সুখদেব কি সব যেন বলেই যাচ্ছে। কেমন একটা অস্বস্তি হতে লাগলো। কি একটা যেন আমি মনে করতে পারছি না। কি যেন একটা জিনিস আমি ওভারলুক করে যাচ্ছি। ততক্ষণে অয়ন স্নান সেরে এসেছে। চোখ দেখেই বোঝা যাচ্ছে স্বাভাবিক নেই ছেলেটা। এমনকি মাথাটাও মোছেনি ভালো করে। সারা ঘরে জল ঝরছে। অয়নের মা ঘরে ঢুকেই আমায় দেখে কি একটা বলতে গেলেন,
আর ঠিক সেই মুহূর্তে মাথায় যেন একটা বিদ্যুতের চমক খেলে গেল আমার। আমি একটু আসছি বলার পর কাউকে কিচ্ছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে এলাম ঝড়ের বেগে। বাইক স্টার্ট করে 10 মিনিটের রাস্তা 7 মিনিটে পেরিয়ে এসে দৌড়ে বাড়ি ঢুকেই মাকে জিজ্ঞাসা করলাম, মা মা আমার ঘরটা মোছা হয়েছে? না না, মোছা হয়নি। মোছা হবেটা কি করে? ঝিলিকা আসেনি আজকে। এই কাজের লোকগুলো না সত্যি না জানিয়ে কামাই করে, আরে সময়ই পাইনি। আর কিছু শোনার ধৈর্য নেই, এক দৌড়ে আমার ঘরে ঢুকে এলাম। ঠিক যে জায়গায় কালকে শুনুকে দেখেছিলাম সেইখানটায় দাঁড়ালাম। দেখলাম মেঝেতে একটা দাগ, কালচে। বসে পড়ে ভালো করে দেখতেই বোঝা গেল এক ফোঁটা শুকিয়ে যাওয়া রক্তের দাগ। মাথাটা কেমন ঝিমঝিম করছে। টলতে টলতে পিছিয়ে এসে খাটে বসে পড়লাম। তার মানে কালকে শুনু সত্যিই এসেছিল? তাহলে কি কাল ভুল দেখিনি আমি? মেরুদণ্ড বেয়ে আতঙ্কের স্রোত নেমে যাচ্ছে। এখান থেকেও দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে। না, কোনো ভুল নেই। ভুল তো হয়নি, সে কাল এসেছিল সত্যি। তাহলে কি শুনু কিছু বলতে চায়? কি বলতে চায় সে? আজ রাত 11টা বেজে গেল অয়নদের বাড়ি থেকে বেরোতে। মা বারবার ফোন করছে, কিন্তু বেরোনোর মুখেই হঠাৎই কয়েক ফোঁটা বৃষ্টি একটু দেরি করিয়ে দিল। বৃষ্টি থামতেই ঝটপট বেরিয়ে এলাম। একটু শীত শীত লাগছে বাইক চালাতে। বৃষ্টির পর চারপাশ কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। রাস্তাটা পুরো ফাঁকা। আমাদের পাড়ার ঠিক আগে পার্কের কাছটা বেশ গাছপালায় ভর্তি। একটু গা ছমছম করে ওখানটায়। পার্কের গেটের সামনেটায় আসতেই ফিসফিস করে কানের কাছে কেউ যেন ডাকলো, বুবাইদা, বুবাইদা। প্রচণ্ড জোরে ব্রেক কষলাম। বিকট আওয়াজ করে বাইকটা থেমে গেল। নিস্তব্ধ পরিবেশ এবার যেন আরো নিস্তব্ধ। আতঙ্কে হিম হয়ে লুকিং গ্লাসের দিকে আমি তাকালাম। স্ট্রিট লাইটের আলো আর রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা গাছগুলোর ছায়া এই আলো আঁধারিতেও আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে। শুনু বাইকের পিছনের সিটে বসে রয়েছে, আমার দিকে তাকিয়ে কিছু একটা বলতে চাইছে, কিন্তু সে কথা বলতে পারছে না। জিভটা যেন আরো বেরিয়ে আসছে তার। বাইক থেকে লাফিয়ে সরে এলাম। রাস্তায় পড়ে গেল বাইকটা। শুনু নেই, কোথাও নেই। হলদে কালো আলো আঁধারিতে আমি একা। চারপাশে তাকালাম, একেবারে শুনশান রাস্তা। মোবাইলটা এবার বেজে উঠল। মায়ের ফোন। এখান থেকে বাড়ি ফিরতে আমার 2 মিনিট লাগবে। ফোনটা কেটে বাইক তুলে আবার স্টার্ট করলাম। বাড়ি ঢুকতেই মা বকাবকি শুরু করলো। তখনও আমার হাত পা কাঁপছে। মাকে খাবার বাড়তে বলে চোখে মুখে একটু জল দিলাম আমি। আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো। বুকের মধ্যে গুম গুম শব্দটা আর শুনতে পাচ্ছি না। এখন চিন্তা ভাবনাগুলো একটু লজিক্যাল হতে শুরু করেছে। যা দেখছি তা কিছুতেই হতে পারে না। কোথাও একটা মস্ত বড় ভুল হচ্ছে। তলিয়ে ভেবে দেখলাম 3টে বিষয়ে খটকা রয়েছে। 1, শুনুকে আমি স্বপ্নে সুইসাইড করতে দেখলাম কি করে। 2, পরের দিন রাতে যদি হ্যালুসিনেশন দেখেও থাকি তবে রক্তের দাগটা কোথা থেকে এলো। আর 3, আজকে বাইকের পেছনে শুনুকে কিভাবে এবং কেন দেখলাম। ব্যাখ্যাগুলোও আসতে লাগলো পরপর। সেদিন দুপুরে আমি গভীর ঘুমেছিলাম। মা হয়তো কয়েকবার দরজার বাইরে থেকে চেঁচিয়ে বলেছে যে শুনু গলায় দড়ি দিয়েছে। আমার হয়তো ঘুম ভাঙেনি, কিন্তু কানে কথাগুলো পৌঁছেছিল, আর সেটাই হয়তো স্বপ্নে এসেছে। তারপর দরজায় ধাক্কার আওয়াজে ঘুমটা ভেঙেছিল আমার। বেসামাল অবস্থায় শুনুর গায়ের জামা কাপড়গুলো দেখে ভেবেছি
যে এগুলোই তো স্বপ্নে আমি দেখেছি। আসলে স্বপ্নে নাকি কোনো রঙই বোঝা যায় না। কোন এক আর্টিকেলে যেন আমি একবার পড়েছিলাম এটা। আর ওই কালচে দাগটা যে রক্তেরই, তার কি কোনো গ্যারেন্টি আছে? আর শুনুকে যেখানে দেখেছি সেখানেই কেন দাগটা ছিল, এ প্রশ্নও অবান্তর। যেহেতু হ্যালুসিনেশন, তাই আসলে দাগটা যেখানে ছিল মনে হয়েছে ওইখানেই শুনু দাঁড়িয়েছিল। খানিকটা পাশেও যদি ওই দাগটা থাকতো, আমি ভাবতাম যে কাল রাতে ঠিক দাগের ওখানেই শুনু ছিল। এবার দাগটা কিসের ছিল সেটা বের করতে হবে। আগের এই ঘটনাগুলোর জন্যই আজ আধো অন্ধকারে পার্কের সামনে আমি ভুল দেখেছি। এমনিতেই নির্জন রাত, তাই ওখানে গাছের ছায়ায় আলো আধারি। এগুলো ভাবতে ভাবতে বুকে একটু বল এলো। উপরন্তু মনে পড়ে গেল কয়েকদিন আগে দেখা একটা হরর মুভির কথা, যেখানে ফাঁসির পরে ভূত এসে জড়ানো গলায় কথা বলছিল। ব্যাস, এবার তো সবই ক্লিয়ার। ওই জড়ানো গলার সিনেমার স্মৃতি শুনুর মুখে বসিয়ে দিয়েছে আমার অবচেতন মন। শুধু এবার দাগটা কিসের ছিল সেটা খুঁজে বের করতে পারলেই সমস্তটা মিলে যাবে। ভয়টা কমে আসতেই বুঝলাম খিদে পেট চুঁই চুঁই করছে। খেতে বসতেই মা চেঁচিয়ে উঠল, আরে এই, ভেজা প্যান্টে না ছেড়ে বসলি কেন? চেয়ারটা ভিজে গেল তো। ঠিকই তো, প্যান্টের পিছন দিকটা তো একেবারেই ভিজে গেছে। আসলে বাইকটা বৃষ্টির সময় বাইরে ছিল, ভেজা সিটের ওপরেই বসে এসেছি। মায়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খাওয়া ফেলে দৌড়ালাম বারান্দায়। বাইকটা ওখানেই রাখা রয়েছে। বারান্দার আলোটা জ্বালিয়ে বাইকটার কাছে গেলাম। বৃষ্টি ভেজা বাইকের পিছনের সিটে জলের দাগ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ সেই সিটে একটু আগেই বসেছিল, নিশ্চিতভাবে বসেছিল। মাথাটা যেন এবার ঘুরে গেল একেবারে। এতক্ষণ যা ভাবছিলাম সমস্ত ভাবনা ভুল। শুনু আবার এসেছিল, নিশ্চয়ই কিছু বলতে এসেছিল সে, কিন্তু কি সেটা? কেন সে বারবার সেটা বলতে পারছে না? পরের দিনের রাত্রিবেলা শোয়ার জোগাড় করছি। ব্যস্ততার জন্য আজ আমার অয়নের বাড়ি যাওয়া হয়নি। সুখদেবকে ফোন করে একবার খবর নেওয়া দরকার। মোবাইলটা হাতে নিতেই ইলেকট্রিসিটি গেল চলে। ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে যাব, হঠাৎ আমার নাম ধরে একটা ডাক শুনতে পেলাম। মোবাইলের আলোতে যা দেখলাম তাতে বুকটা একেবারে কেঁপে উঠল। বিছানার ঠিক সামনেই দাঁড়িয়ে শুনু, দু চোখে প্রবল আক্রোশ। আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সে। অন্ধকার ঘরে ফ্ল্যাশ লাইটের আলোয় মুখটা তার ভয়ানক লাগছে। গলাটা কেমন শুকিয়ে আসছে, শুধু দেখে যাচ্ছি আমি। কোনো ধারণা নেই এরপর কি হতে চলেছে। শুনু মুখটা ঘোরালো ডান দিকে, দেওয়ালে টাঙানো ছবিটার দিকে তাকালো। মুহূর্তে ছবিটা দেওয়াল থেকে মেঝে পড়ে খান খান হয়ে গেল। ঠিক তখনই ঘরের আলো জ্বলে উঠল। ঘরে কেউ নেই, স্থির হয়ে শুধু রয়েছি আমি, আর মেঝেতে ছড়ানো কাচের মধ্যে ছবিটা পড়ে রয়েছে। আস্তে আস্তে বিছানা থেকে উঠে ছবিটা আমি তুললাম। কাঠের ফ্রেম থেকে ফটোটা বেরিয়ে এসেছে। আমি, সুখদেব আর অয়ন দীঘায় বেড়াতে গিয়ে তোলা। কাঁচের টুকরোতে অয়নের অংশটা পুরোটাই ছিঁড়ে গেছে। কেন জানি না ভয়ের থেকে কৌতূহলটা বেশি মাথা চাড়া দিচ্ছে। একটা কিছুর ইঙ্গিত সে আমাকে বারে বারে দিয়ে যাচ্ছে, যেটা আমি ধরতেই পাচ্ছি না। কেন পাচ্ছি না? ভয় পাওয়ার জন্য? মাথাটা এখনো ভালোই কাজ করছে, স্নায়ুগুলো বেশ নিয়ন্ত্রণে রয়েছে। কিসের ভয়? সে এসে তো একবারও কোনো ক্ষতি করবার চেষ্টা করেনি। আজকে তার চোখে যে আগুন ছিল সেটার কারণও আমি বুঝতে পারছি। তার বার্তা বোঝার ক্ষেত্রে আমার অক্ষমতা। ছবিটার দিকে নজর গেল। কি বোঝাতে চাইল সে ছবিটা থেকে?
অয়নের ছবিটা পুরোই নষ্ট কেন হয়ে গেল? শুনুর আক্রোশ কি তাহলে অয়নের উপর? তার মানে কি সুখদেব ঠিকই বুঝেছে? অয়নের আচরণ কি লোক দেখানো তাহলে? আর সোনা কাকু তাহলে পোস্টমর্টেমটা করতে কেন দিলেন না? এই সমস্ত প্রশ্নের উত্তর আমাকেই খুঁজতে হবে। রাস্তা বোধহয় একটাই, আর সেই রাস্তাতেই আমায় যেতে হবে। অন্য কিচ্ছু মাথায় এলো না। মোবাইলটা হাতে তুলে নিলাম। হয়তো অবাস্তব দুনিয়ায় সে রাস্তার হদিশ দেবে আমায়। 2 দিন পরের ঘটনা। সন্ধে 7টা। হেঁটে হেঁটে উঠছি একাদশ তলায়। পুরো বিল্ডিংটা অন্ধকারে ডুবে রয়েছে। টর্চের আলোয় সিঁড়ি ভাঙা চলছে। প্রত্যেক তলায় ফিনিশ না হওয়া ঘর। কেউ কোথাও নেই। জনহীন এই বিল্ডিংয়ের ওপর উঠতে উঠতে যেন জনজীবন থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি। মোবাইলও নেই। একটু পরে অয়ন আর সুখদেবও আসবে। বলা আছে ওরাও কেউ মোবাইল নিয়ে আসবে না। দিনের বেলাতেই এখানে এলে গা ছমছম করবে। অন্ধকারে যেন পরিবেশ আরো ভয়াবহ হয়ে উঠছে। আর তার ওপর গত কয়েকদিনের অভিজ্ঞতায় আমার যাবতীয় বিশ্বাস অবিশ্বাস একে অন্যের সঙ্গে একেবারে মিশে গেছে। লৌকিক অলৌকিকের সীমারেখা মন থেকে পুরোপুরি মুছে গেছে। এক একটা তলায় উঠেই আধো অন্ধকারে মনে হচ্ছে কেউ যেন সরে গেল, পিছনে কে যেন আসছে। একটা একটা করে সিঁড়ি উঠছি, আর ভয়টা যেন আরো একটু একটু করে বাড়ছে। নিজের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই, কিন্তু সেইটাই পরিবেশটাকে আরো ভয়াবহ করে তুলছে। তবু আমাকে যেতে হবে। এক শক্তি যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আর আমি একমাত্র জানি কি সেই শক্তি। পকেট থেকে চাবি বের করে সুখদেবের অফিসটা খুললাম। ঘর মোটামুটি রেডি, শুধু ইলেকট্রিক কানেকশন দেওয়া বাকি। সুখদেব চাবিটা আজকের জন্য চেয়ে রেখেছে। ও আজ দুপুরে কলকাতায় গেছে। এ কদিন অয়নকে এতটুকুও কাজ ছাড়া করেনি। তবে আজ না গেলে ওর চলবে না। তবে বলেছে ফিরেই সরাসরি এখানে চলে আসবে। একটু পরে অয়নও চলে আসবে। দরজাটা খুলতেই কেমন একটা গন্ধ এলো নাকে। নতুন রঙের গন্ধ বোধহয়। বেশ বড় ঘর। 2 বড় বড় জানলা টর্চের আলোয় দেখতে পেলাম। সেগুলো খুলে দিতেই জোলো হাওয়া হু হু করে ঘরে এসে ঢুকতে লাগলো। মুহূর্তেই ঘরটা ঠান্ডা হয়ে গেল। কাঠের টেবিলে জিনিসগুলো সাজিয়ে ফেললাম। হরিতকি, লবঙ্গ, কস্তুরি, কয়েকটা নিম পাতা, একটা রুদ্রাক্ষ এবং আরও অনেক কিছু। সমস্ত লিস্ট মিলিয়ে আনা। চেয়ারগুলোর মধ্যে 3টেকে টেবিলটাকে ঘিরে বসিয়ে দিতেই প্ল্যানচেটের জায়গা রেডি হয়ে গেল। ঘরের এক কোণায় বাবলা কাঠের একটা টুকরো আমি রেখে দিলাম। ব্যাস, আয়োজন শেষ। এবার ওরা এলেই হয়। ঘরের ঠিক বাইরে একটা জ্বলন্ত মোমবাতি রেখেছি, যাতে অয়নের ঘর চিনতে অসুবিধা না হয়। অন্ধকার ঘর। বিশাল এই বিল্ডিংয়ের একমাত্র আলোক উৎস ওই মোমবাতিটার আলো প্রায় নিভু নিভু। তারই সামান্য দরজার কাছে এসে পড়েছে। ঘরের বাকি অংশ পুরোটাই অন্ধকারে ডুবে। জীবনের ছোঁয়া থেকে অনেক অনেক দূরে, অনেক উঁচুতে এখন আমি রয়েছি, সম্পূর্ণ একা। জানলা দিয়ে দেখা যাচ্ছে দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। তারই সামান্য আলো মাঝে মধ্যে ঘরে ঢুকে অন্ধকার আরও বাড়িয়ে দিয়ে যাচ্ছে। ভয় করছে না বললে ডাহা মিথ্যে কথা বলা হবে। ভেতরে ভেতরে পর্যন্ত যেন কাঁপুনি ধরছে। ওরা না আসা পর্যন্ত কিছুই নেই আর অপেক্ষা করা ছাড়া। অন্ধকারে ডুবে গত কয়েকদিনের ঘটনাগুলো একবার মনে করবার চেষ্টা করলাম। শুনু সুইসাইড করল রবিবার। ঠিক তার আগেই আমি সেই ঘটনা স্বপ্নে দেখলাম। তারপর 3 দিন রাতে সে আমায় দেখা দিল। বুঝতে পারলাম কিছু বলতে চায় সে। সব যুক্তিবোধ বিজ্ঞান মনস্কতাকে বিসর্জন দিয়ে তারপর সিদ্ধান্ত নিলাম প্ল্যানচেটের।
7 দিন আগেও যদি প্ল্যানচেট নিয়ে কেউ কিছু আমায় বলতে আসতো, আমি হেসেই উড়িয়ে দিতাম। কিন্তু আজ সমস্ত বদলে গেছে। যদি প্রেতলোক বলে কিছু থেকে থাকে, তবে হয়তো অশরীরীদের সঙ্গে যোগাযোগের এই রাস্তাটাও রয়েছে। বুধবার রাত, বৃহস্পতিবারের গোটা দিন আর গোটা রাত ইন্টারনেট আমি চষে ফেলেছি। প্রচুর সাইটস আছে এই বিষয়ের ওপর। সেখানেই জানলাম প্রেতাত্মা কিছু বলতে চাইলেই নাকি এইভাবে দেখা দেয়। তার কথা শোনবার উপায়ও এই প্ল্যানচেট। অনেকভাবে এটাকে করা যায়, বিভিন্ন পদ্ধতি সেখানে বলাও রয়েছে। ওখান থেকেই এই জিনিসগুলোর লিস্ট তৈরি করা হয়েছে। এই ঘরটার থেকে বেটার জায়গাও আর পাওয়া সম্ভব ছিল না। আজ অনেকটা সময় ধরে 2 বন্ধুকে কনভিন্স করানোর চেষ্টা করেছি। সুখদেব এখনো কনভিন্সড নয়, কিন্তু আমি জানি এই রাস্তাটাই সঠিক এবং এইটাই একমাত্র রাস্তা। কাল রাতে সে দেখা দেয়নি। সে বুঝতে পেরেছে আমি তাকে তার কথা বলার সুযোগ দিতে চলেছি। এখানে সে নিশ্চয়ই আসবে। এই অন্ধকারে জীবন থেকে দূরে সে নিশ্চয়ই আসবে। সে যে কিছু বলতে চায় তা আমি জানি, কিন্তু সে কি জানে আমিও কিছু বলতে চাই তাকে? অয়ন ঘরে ঢুকলো। আমার ডান দিকের চেয়ারে সে এসে বসল। কিছু বলতে আর ইচ্ছা করছে না ওকে। যদি সত্যি শুনু আসে, ওর যে কি রিয়াকশন হবে তা আমি জানি না। মুখটা নিচু করে অয়ন বসে রয়েছে। সত্যি কি ভীষণ শোক পেয়েছে, নাকি পুরোটাই ওর একটা ভণ্ডামি? শুনুর আত্মহত্যার কারণ কি ওই? আজ মনে হয় সমস্ত প্রশ্নের উত্তর মিলবে। মোমবাতির আলোটা কমে এসেছে। জোরালো হাওয়ায় মাঝে মধ্যেই প্রায় নিভে আসছে। কটা বাজে বুঝতে পারছি না। ঘড়ি নেই, মোবাইলও নেই। অন্ধকারে নিশ্চুপ বসে আমরা। সমস্ত প্রস্তুতি সারা, শুধু অপেক্ষা সুখদেবের আসার। একটা খুব জোরে হাওয়া এলো। মোমবাতিটাকে নিভিয়ে দিয়ে আবার চলেও গেল। এখন সমস্ত অন্ধকারাচ্ছন্ন। আমি, অয়ন, ঘরের আসবাবপত্র, দেওয়াল সমস্তটা একাকার হয়ে গেল। শুধু খোলা জানলা দিয়ে ওই দূরের বিদ্যুৎ চমক আর হাওয়ার জোর বাড়া। অন্ধকার একটু যখন চোখে সয়ে এসেছে, ঠিক তখনই সুখদেব এসে ঘরে ঢুকল। এইবার আমার বুকের মধ্যে ধুকপুক করা শুরু হলো। এইবার সে সময় উপস্থিত। শুনুকে ডাকবার পালা। সুখদেবকে চেয়ারে বসতে বলে দরজাটা বন্ধ করে দিলাম। অনেকটা চোখ সয়ে গেছে আমার। ঘরে এবার বেশ জোরে হাওয়া দিচ্ছে। আগের চেয়ে হাওয়ার জোর অনেকটা বেড়েছে। চেয়ারে এসে বসে একটা বড় শ্বাস নিলাম। কয়েকটা কথা দুজনকেই বলা দরকার। প্রত্যেকের চোখটা বন্ধ করে শুধুমাত্র শুনুর কথাই ভাববি। গলাটা কাঁপছে আমার। মোমবাতি জ্বালাতে পারলে ভালো হতো, কিন্তু এই হাওয়ায় তা থাকবেই না। ও এলে বোঝা যাবে। বুকের মধ্যে কেমন যেন ধক করে উঠল আমার। সে আসবেই। যথাসম্ভব গলা স্বাভাবিক রেখে শেষ কথাটা বললাম, ও আসার পরে আমি প্রথম প্রশ্নটা করব, তারপরে তোরা। শুরু হয়ে গেল। এবার কিন্তু আর কোনো চিন্তা নয়, শুধু শুনুকে ভাববি তোরা। চল স্টার্ট। শুরু হলো আমাদের প্ল্যানচেট। শুনুর কথা সবাই মিলে ভাবতে লাগলাম। ঝোড়ো হাওয়া ঘরে ঢুকে যেন তাণ্ডব চালাচ্ছে। শুনুর মুখটা মনে পড়তে লাগলো আমার। মিষ্টি মুখ, হাসলে গালে টোল পড়ে, বড় বড় চোখ দুটোতে দুষ্টুমির ঝিলিক। সমস্তটা আমার মনে পড়ছে স্পষ্টভাবে। আস্তে আস্তে মুখটা আরও যেন স্পষ্ট হয়ে এলো। চোখের সামনে ভেসে বেড়াচ্ছে মুখটা, যেন আমার দিকেই তাকিয়ে রয়েছে। এবার মুখটা পাল্টাচ্ছে, চোখ দুটো ঠেলে আসছে, মুখে একটা বিকৃতির ছাপ।
জিভটা বেরিয়ে এলো, বিভৎস মুখে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমাকে কিছু বলতে চাইছে। একটু একটু শীত লাগতে আরম্ভ হলো। বাতাস কেমন যেন ঘন হয়ে আসছে, যেন কিছু একটা ঘটবে। চোখটা খুললাম, অন্ধকার জমাট হয়ে উঠেছে। 11 তলার এই ঘর মনে হচ্ছে অনেক, আরো অনেক ওপরে উঠে যাচ্ছে। শরীর দুলছে, আর কাউকে আমি দেখতে পাচ্ছি না। একটা বাতাসের দমকা হঠাৎ ঘরে ঢুকলো। জানলার পাল্লা দুটো প্রচণ্ড জোরে বন্ধ হলো আর আবার খুলে গেল। ঠিক তখনই আমি সুনুকে দেখতে পেলাম। না, দেখতে পেলাম বলা ভুল। সামনে একটা কঠিন জমাট অন্ধকার এসে দাঁড়ালো। আমার সারা শরীরটা কেঁপে উঠল, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। কোনো রকমে ফিসফিস করে বললাম, শুনু, শুনু, এসেছিস তুই? হিসিয়ে উত্তর এলো, আমাকে কেন ডেকেছো বুবাইদা? কি চাও? একটা আতঙ্কের স্রোত শিরা উপশিরাতে ছড়িয়ে যাচ্ছে। বাকি দুজনের কোনো অস্তিত্ব এই অন্ধকারে টের পাওয়া যাচ্ছে না। কোনো রকমে বললাম, কি বলতে চাস আমায় তুই? আর কিছু বলতে চাই না, দরকার মিটে গেছে। মানে তুই কেন এই পথটা বেছে নিলি শুনু? আমাদের জানাবি না? বাঁচার উপায় ছিল না। এবার অয়ন বলল, তুমি আমার কথা একবারও ভাবলে না? এভাবে ছেড়ে চলে গেলে। কোনো উত্তর নেই। আমি চেয়ারের হাতল শক্ত করে ধরে আছি। ভয় আর কৌতূহল একসঙ্গে মিশে যাচ্ছে। কি হয়েছিল শুনুর? কোন দরকার মিটে গেছে তার? আমাকেই বা সে কি বলতে চাইছিল? বলো, কেন এই পথ বেছে নিলে তুমি? বলো। আবার কোনো উত্তর নেই। ঝোড়ো হাওয়া অন্ধকারে খেলা করছে। কেউ কাউকে দেখতে পাচ্ছি না আমরা। শুধু গলার আওয়াজই সবার অস্তিত্ব জানান দিচ্ছে। ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে। হাত পা একেবারে হিম হয়ে আসছে। ঠিক পাশে সুখদেবের চেয়ারের হাতলে হাত দিলাম, ওকে ছুঁয়ে একটু সাহস সঞ্চয় করব বলে। ওর হাত হাতলে নেই। অয়ন এবার প্রায় চিৎকার করে উঠল, বলো তুমি কেন এই কাজ করলে? বলতেই হবে তোমায়, বলো। সুখদেবের চেয়ারের একটু ভেতরের দিকে হাত দিয়ে ওকে ছুঁতে গেলাম, পেলাম না। অন্ধকারে যে ও কিভাবে বসে আছে আমি বুঝতে পারছি না। আবার হিস হিসে গলা ভেসে এলো, আমি অন্তঃসত্ত্বা ছিলাম তোমাশের। এবার মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। কি বলছে শুনু? অর্ধেকটা উঠে সুখদেবকে ছুঁতে গিয়েই আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, এ কি সুখদেব কই? কোথায় গেল? ভয়টা যেন চরমে এসে গিয়ে পৌঁছেছে। শুনু এবার খিলখিল করে রক্ত জল করা একটা হাসি হেসে উঠল। আমার অন্তরাত্মা পুরো কেঁপে উঠল। শুনুন হাসি আকাশ বাতাস জুড়ে একেবারে ছড়িয়ে পড়েছে। হাসি থামিয়ে আবার হিসিয়ে বলে উঠল, নেই, আমি আসার সঙ্গে সঙ্গেই চলে গেছে। এখানে বসার মুখ নেই ওর। মানে? ভয় জড়ানো গলায় আমার প্রশ্ন, কি বলতে চাইছে শুনু? সি প্রোগ্রামিং শিখতে গিয়ে একদিন শরবতে ওষুধ মিশিয়ে আমাকে নেশার ঘরে তার ভিডিও করে দিনের পর দিন ব্ল্যাকমেল করেছে ওই শয়তানটা। প্রেগনেন্ট হয়ে গেছিলাম, ডায়েরিতে সব লিখে রেখেছিলাম। বাবা লোক লজ্জার ভয় ছিঁড়ে ফেলেছে। ঘরের মধ্যে যেন একটা বাজ পড়ল। অত আতঙ্কের মধ্যেও বিস্ময়ে প্রায় বোবা হয়ে গেলাম। ঘরের মধ্যে জমাট অন্ধকার পাক খেতে লাগলো। অয়নও বোধহয় এত বড় ধাক্কায় থমকে গেছে। কোন অসহায় অবস্থাটা কল্পনা করে আমার চোখে জল এসে গেল এই মুহূর্তেও। মনের ভেতর তীব্র রাগ আর ঘেন্না দলা পাকাতে লাগলো সুখদেবের ওপর। কিন্তু ও কোথায়? মুখ দিয়ে প্রশ্নটা এবার বেরিয়ে গেল, কোথা দিয়ে গেল?
ঘরের দরজা খোলার তো শব্দ পাইনি। ওই ওই জানলা দিয়ে গেছে। মানে জানলা দিয়ে গেছে? মানে যেন ধাঁধা লেগে যাচ্ছে। 11 তলা উঁচুতে এই ঘর, তার মানে কি? মানেটা আন্দাজ করতে পেরে হাত পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। আবার সেই ভয়ঙ্কর হাসি হেসে উঠল শুনু। কি শান্তি শয়তানটার গলা মুচড়াতে। ওর গোটা শরীরটা খুবলে খুবলে ওকে মেরেছি এখানে আসার আগে। ঠিক এর নিচের তলায় জগমরটাল লাশ পড়ে আছে। ঘর কাঁপিয়ে আবার হাসতে লাগলো শুনু। সবকিছু যেন দুলছে, কিরকম একটা লাগছে শরীরের মধ্যে, যেন কি একটা ব্যথা। চরম ভয়টা শরীরে প্রভাব ফেলছে। এবার এসেই চলেছে শুনু। রক্তের স্বাদ পেয়েছে নাকি? আরো প্রাণ চাই নাকি ওর? মাথা কাজ করছে না। এবার কি ওর শিকার আমরা নাকি আমি? পাগলের মতো চেঁচিয়ে উঠল অয়ন। আমাকে কেন জানালে না তুমি? আমার ভালোবাসা, বিশ্বাস, তার উপর তোমার কোনো ভরসা নেই? একটা সুখের সংসার আমার আর তোমার, কত প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি। অয়নের গলাটা এবার যেন ধরে এলো। কেন ছেড়ে চলে গেলে আমায়? কিছুক্ষণ সমস্ত চুপ, শুধু কথা বলে চলেছে ঝোড়ো বাতাস। আবার অয়নের কান্না ভেজা গলা ভেসে এলো। তো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই আমি আজ। অন্ধকারে শুধু দুটো ছায়া সামনে, তাতেই বোঝা যাচ্ছে অয়ন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না। গোটা শরীরে একটা অবশ ভাব। কি বলতেটা কি চাইছে অয়ন? আরো কি চমক অপেক্ষা করছে? কানের মধ্যে অয়নের কথাগুলো যেন একটা জোরালো ইলেকট্রিকের শক দিল আমায়। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বলে আজ দুপুরে 50টা ঘুমের বড়ি খেয়ে শুধু তোমার জন্য বাবা মা সবাইকে ছেড়েছি, সবকিছুর মায়া ত্যাগ করেছি। স্নায়ুগুলো যেন অবশ হয়ে গেছে আমার। আমি আর আমি নই, অন্য কেউ। একটা সিনেমা চলছে আর আমি যেন দর্শক। তার মানে অয়নও? কানে আমার আর কিচ্ছু ঢুকছে না। ঘরের মধ্যে উথাল পাথাল করছে পাগলা হাওয়া। শুনু কি সব যে বলে চলেছে, এমনকি অয়নও। সেসব কথার কোনো মানে আমি কিছু বুঝতে পারছি না। কেমন ঘোর এসে যাচ্ছে আমার, ঘুম ঘুম পাচ্ছে। ওরা এখনো কথা বলে চলেছে। আরো অন্ধকার ঘিরে আসছে। একটু পরে আর কোনো আওয়াজ নেই, কেউ নেই, পুরো ঘরে একা আমি। এবার আর ভয় লাগছে না আমার। উঠে দাঁড়ালাম চেয়ার ছেড়ে। অন্য চেয়ারগুলো ফাঁকা। চোখ অনেকটা সয়ে এসেছে। ঝোড়ো হাওয়ার তাণ্ডবও আর নেই। ঘর জুড়ে কেবল অসীম নিস্তব্ধতা। ঘরের মাঝখানে এসে দাঁড়ালাম। জানলা দিয়ে ওই নিচে ঝলমলে শহর দেখা যাচ্ছে। শুনু নেই, সুখদেব নেই, অয়ন নেই। এই সম্পর্কের কোনো চরিত্রই আর নেই। কিন্তু ভুল বললাম তো? আরো একজন তো রয়েছে এই টানাপোড়েনে। আমি সমস্ত ভয়, বিশ্বাস অবিশ্বাসের চড়াই উতরাই পেরিয়ে এখানে এসেছিলাম। পার্থিব যুক্তিবোধের মোহ কাটিয়ে সেই চিরন্তন অন্ধকারের জগতের সঙ্গে সেতু তৈরি করার আমি চেষ্টা করেছিলাম। তার কারণ একটাই, শুনুর প্রতি আমার বুকে লুকিয়ে থাকা অপার ভালোবাসা। যে ভালোবাসা কখনো প্রকাশ পায়নি, ডুবে থেকেছে না পাওয়ার যন্ত্রণায়।
মৃত্যুর পরে শুনু আর কাউকে দেখা দেয়নি, কাউকে তার সঙ্গে হওয়া অন্যায়ের কথা বলতে চায়নি আমাকে ছাড়া। তবে কি মৃত্যুর ওপার থেকে সে অনুভব করেছিল আমি তাকে কতটা ভালোবাসি? সে কি দেখতে পেয়েছিল আমার লুকোনো সবকটা দীর্ঘশ্বাসকে, সবকটা একলা মুহূর্তকে যেগুলো আমি কাটিয়েছি শুধু তার কথা ভেবে? জানতে চেয়েছিলাম আর বলতে চেয়েছিলাম অনেক কিছু যা লুকোনো ছিল কত কত দিন ধরে। ভেবেছিলাম এই অন্ধকারের ছোঁয়ায় আজ খুলে যাবে সেই দরজা যা আলোয় বন্ধ পড়েছিল, কিন্তু হলো না। আজও আমার বলা হলো না। আবার অপেক্ষা, আবার। নিজে ওই আলোর রাজ্যে যেতে আমার বিন্দু মাত্র ইচ্ছা করছে না। এখানে এই নিস্তরঙ্গ অন্ধকারে এক গভীর স্বাচ্ছন্দ্য রয়েছে। ওই নিচে বয়ে চলা জীবনের থেকে আমি যেন অনেকটা দূরে চলে এসেছি। ওখানে যেতে আমার খুব ভয় করছে, প্রচন্ড ভয় করছে। আমার অন্ধকার চাই, আরো অন্ধকার। আরো অপেক্ষা করব আমি শুনুকে মনের কথা বলার, অপেক্ষা করব সেই অন্ধকারের যে আমাকে বলার সুযোগ দেবে। পিছিয়ে এলাম ঘরের সেই কোনায় যেখানে চাপ চাপ অন্ধকার দলা পাকিয়ে রয়েছে। আরো পিছুচ্ছি, আরো অন্ধকার, পিছিয়েই যাচ্ছি, আরো অন্ধকারে ঢুকে যাচ্ছি। এই শেষ নেই এই ঠান্ডা গাঢ় ভিজে যাওয়া অন্ধকারের। অন্ধকার আমার অণুতে পরমাণুতে মিশে যাচ্ছে নাকি আমি মিশে যাচ্ছি তার প্রত্যেকটা বিন্দুতে? আমি বুঝতে পারছি না। দুজনে যেন এক হয়ে গেলাম, আমি আর আমার অন্ধকার, কেবল শুনুর প্রতীক্ষায়, আমার ভালোবাসার প্রতীক্ষায়। শুনছিলে রানা মুখার্জির কলমে অন্ধকারের ছোঁয়া। কেমন লাগলো আজকের এই গল্পটা? অবশ্যই জানাও নিচের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, গল্পটাকে শেয়ার এবং লাইক করতে ভুলো না। আর আমাদের থ্রিলারল্যান্ড ইউটিউব চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করা আছে কি, তাই তো? আজকে গল্প পাঠে ছিল অনুভব, মায়ের ভূমিকায় ছিল সুলগ্না, সোনা কাকির ভূমিকায় সায়নী, সুখদেবের ভূমিকায় ছিল রক্তিম, শুনুর ভূমিকায় বর্ণিশা, অয়নের ভূমিকায় আমি রণদীপ এবং বুবাইয়ের ভূমিকায় ছিল অনুভব। শব্দগ্রহণে স্কেরি টেলস থেকে ছিল শ্রীরূপ। আবহ সৃষ্টি করেছে অভিষেক। পোস্টার ডিজাইনিং নান আদার দ্যান গভর্নমেন্ট অভিব্রত। আর এই পুরো পরিবেশনাটার নির্দেশনায় ছিল অনুভব। তাহলে আজকের মতো শুভরাত্রি। সবাই ভালো থেকো, ভয়ে থেকো।